আমাদের এই টিউটোরিয়াল সিরিজে প্রিভিয়াস ভিডিওতে আমরা কিভাবে আমাদের কম্পিউটারে একটি ওয়েব সার্ভার কনফিগার করব এবং সেই ওয়েব সার্ভারটি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা টমক্যাট সার্ভারের মাধ্যমে কনফিগার করব। দ্যাট মিনস অ্যাপ্লিকেশন সফটওয়্যার টমক্যাট ইনস্টল করে আমরা কাজটি করব এবং আমরা টমক্যাট স্টার্ট করা, টমক্যাট স্টপ করা এবং টমক্যাটের ডিফল্ট ফোল্ডারে ওয়েব ডিরেক্টরি ক্রিয়েট করা এবং সেখান থেকে আমরা জিএসপি ফাইল এবং এইচটিএমএল ফাইল রান করা শিখেছি এবং আমরা টেস্ট করেছি যে আমাদের কম্পিউটারে ওয়েব সার্ভার কাজ করছে কিনা। ওকে, আমরা সেই ফোল্ডারটি আবার একটু দেখে নেই যে টমক্যাটের কোন ডিরেক্টরি থেকে আমরা কাজ করছি। তো টমক্যাট লিখে সার্চ করলে তুমি এখানে দেখতে পাবো ওপেন ফাইল লোকেশন। ওকে, এই ওপেন ফাইল লোকেশনে টমক্যাট প্রোগ্রাম ডিরেক্টরি এখানে ক্লিক করলে আমরা মূল জায়গায় যেতে পারবো। সো সবারই কম্পিউটারে সাধারণত প্রোগ্রামস ফাইলে অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশনের আন্ডারেই টমক্যাট ইনস্টল হয়। তো আমরা একটু ইউআরএল থেকে আমরা ফোল্ডার লোকেশনটিও দেখে নিতে পারি, যেমন সি ড্রাইভ প্রোগ্রামস ফাইল অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশন ফোল্ডারে টমক্যাট 10.1 এই সফটওয়্যারটি আমরা ইনস্টল করে রেখেছি এবং সেই পাথে অনুযায়ী যখন আমরা এই ফোল্ডারটিতে এসেছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফোল্ডার আছে, সেখানে ওয়েব অ্যাপস আছে এবং সেখানে রুট ফোল্ডার আছে, যেই ফোল্ডারের মধ্যে আমরা আমাদের প্রজেক্টটি রাখতে পারি, যে প্রজেক্টটি আমরা ওয়েব সার্ভারে রান করাবো। ওকে, এখানে আমরা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা অ্যাটেন্ডেন্স ফোল্ডার তৈরি করে রেখেছি এবং সেই অ্যাটেন্ডেন্স ফোল্ডার থেকে আমরা 1.html এবং 1.jsp ফাইলটি টেস্ট করে দেখেছি। কাজের সুবিধার্থে আমরা বারবার এই ফোল্ডারে আসবো না, এই জন্য আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটি শর্টকাট ডেস্কটপে পাঠাবো। ওকে, দেখো সেন্ড টু ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট এই অপশনে যাও। সেন্ড টু অপশনে যাওয়ার পরে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট আমি যদি এটা করে দিই তাহলে যে কাজটি হবে সেটা হচ্ছে আমার ডেস্কটপে অ্যাটেন্ডেন্স ফোল্ডারটির একটি শর্টকাট চলে আসছে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা সরাসরি যাব এবং বারবার আমাদেরকে খুঁজে দেখতে হবে না যে টমক্যাটটি কোথায় ইনস্টল করা ছিল এবং আমরা কিভাবে সেই রুট ডিরেক্টরিতে যাব। ওকে, এখন আমি এই ফোল্ডারের মধ্যেই কাজ করব। আবার ক্লোজ করে ওপেন করছি অ্যাটেন্ডেন্স ফোল্ডার, এখানে ওপেন করছি। আচ্ছা, কেন এই ফোল্ডারের নাম অ্যাটেন্ডেন্স সেটি হচ্ছে আমরা এখন যে প্লে লিস্টে আছি সেই প্লে লিস্টের যে মিশন সেটি হচ্ছে আমরা ফাইনালি একটি অ্যাটেন্ডেন্স সিস্টেম তৈরি করতে যাচ্ছি। তো যে এই অ্যাটেন্ডেন্স সিস্টেমে যে ডাটাবেসটি থাকছে সেই ডাটাবেসটি আমরা আগেই ডিজাইন করেছি, সেটিও এই প্লে লিস্টে দেওয়া আছে। এখন আমরা প্রত্যেকটা টেবিলের জন্য একটি ইন্টারফেস তৈরি করব। প্রথম টেবিলটি হচ্ছে আমরা দেখব, সেটি হচ্ছে ডেসক্রিপশন ট্যাগ। ডেসক্রিপশন কমান্ডের মাধ্যমে আমরা আমাদের প্রিভিয়াসলি ক্রিয়েটেড টেবিলগুলো দেখতে পাবো। সো ডেস্ক ডিপার্টমেন্ট, ডেস্ক ইজ এ কমান্ড টু শো দ্য স্ট্রাকচার অফ এ টেবিল। ওকে, তো এই ডেস্ক কমান্ডের মাধ্যমে আমরা ডিপার্টমেন্ট টেবিলের যে স্ট্রাকচারটি আছে, কয়টি কলাম আছে এবং কলামগুলির ডাটা টাইপ এবং কনস্ট্রেন্ট কি সেট করা আছে সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্ট টেবিলে আমাদের ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম এই দুটি কলাম আছে। তো আমাদের টার্গেট হচ্ছে এই ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট কলামে ডাটা পাঠানোর জন্য একটি ইন্টারফেস তৈরি করা। ওকে, তো আমি ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেম এই দুটি কলামে ডাটা আমরা পাঠাতে চাচ্ছি। ওকে, আমরা দেখে নিই ডিপার্টমেন্ট টেবিলে কোনো ডাটা আছে কিনা। সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট। ওকে, আছে। তো আমাদের এই ডাটাগুলো আমরা টেবিল তৈরি করা শেখার সময় ইনসার্ট কমান্ড শিখেছি, সেই সময় আমরা এন্ট্রি করে রেখেছি। ওকে, আমরা প্রয়োজনে ডাটাগুলো ডিলিট করব, কারণ ডাটাগুলো আমাদেরকে এই ডাটাগুলো পুনরায় এন্ট্রি করতে গেলে এই টেবিলে যে কনস্ট্রেন্টগুলো আছে সেগুলো আমাদেরকে বাধা দেবে, যেমন প্রাইমারি কি কনস্ট্রেন্ট, ফরেন কি কনস্ট্রেন্ট, এই কনস্ট্রেন্টগুলোকে আমাদের ফেস করতে হবে। তো আগে আমরা প্রথমে যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমরা কমান্ড শেখার জন্য আমরা এই কাজটি কনসোল থেকে করেছি, বাট আমরা এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকেই আসলে কাজটি আমরা করব। সেই কাজটি করার জন্য প্রথমে আমরা যে টার্গেটটি নিব সেটি হচ্ছে এই ডিপার্টমেন্ট টেবিলের স্ট্রাকচার অনুযায়ী একটি ইন্টারফেস তৈরি করা।
তো প্রথমেই এখানে আমরা বুঝতে পারছি যে আমরা যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করি তাহলে সেখানে আমাদের দুইটি ইনপুট দেওয়ার ব্যবস্থা করতে হবে, একটি হচ্ছে ডিপার্টমেন্ট আইডি এবং একটি হচ্ছে ডিপার্টমেন্ট নেম। এটুকু আমরা মাথায় রাখবো। ওকে, তাহলে আমরা এখানে যে কাজটি করতে চাচ্ছি সেটা হচ্ছে নিউ, আমরা টেক্সট ডকুমেন্ট একটা তৈরি করে নিলাম, সেখানে রিনেম করে নিচ্ছি ডিপার্টমেন্ট ডট টিএক্সটি পরিবর্তে আমরা একটি এইচটিএমএল ফাইল তৈরি করে নিই। এইচটিএমএল, এবং এই ফাইলটি আমি কপি করে আবার পেস্ট করছি, এটা রিনেম করে নিই। এখানে আমরা রিনেম অপশন দেখতে পাচ্ছি, রিনেম। এই ফাইলটি আমরা নাম দেব হচ্ছে ডিপার্টমেন্ট ডট জেএসপি। ওকে, তার মানে আমরা আমাদের এই ডিজাইনটা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা এইচটিএমএল ফাইলটিকে, যে ফাইলটি এক্সটেনশন হচ্ছে এইচটিএমএল, সেই ফাইলটিকে আমরা ক্লায়েন্ট সাইডে রাখবো, এটি হবে আমাদের গ্রাফিক্যাল ইন্টারফেস, এবং জাভা ফাইলটি মানে ডট জেএসপি এক্সটেনশনে যেটি আছে সেটি থাকবে আমাদের সার্ভার সাইডে। ওকে, এই জেএসপি ফাইলের মাধ্যমে আমরা জাভা কোডগুলোকে প্রসেস করব। ওকে, আর এইচটিএমএল ফাইল থেকে আমরা এই জেএসপি ফাইলটিকে কল করব, ডাটা পাঠাবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে কাজটি আমাদের করতে হবে সেটি আমরা এইচটিএমএল ফাইলটিকে এডিট ইন নোটপ্যাড, ওকে, এর মাধ্যমে আমরা ওপেন করে নিই। এবং আমাদের ফার্স্ট রেসপন্সিবিলিটি থাকবে হচ্ছে খুব সাদামাটা করে একটা ইউজার ইন্টারফেস তৈরি করা। বা তোমরা যখন এইচটিএমএল সিএসএস ট্যাগ লেখাতে এক্সপার্ট হয়ে যাবে তখন তোমরা এই কাজটি তোমাদের মতো করে এটা গ্রাফিক্যাল ইন্টারফেসে সৌন্দর্য বর্ধনের জন্য যে কোডগুলো লেখা দরকার সেগুলো লিখবে, এবং তোমরা প্রয়োজনে এটি ইক্লিপসের মাধ্যমে এডিট করতে পারবে। তো আমি ফান্ডামেন্টাল লেভেলের স্টুডেন্টের জন্য যারা একেবারেই প্রথম প্রজেক্ট করছে তাদের কাজের সুবিধার্থে তারা যেন রুট থেকে কোডগুলো বুঝতে পারে, এই জন্য আমি এটি নোটপ্যাডের মাধ্যমে খুব ফ্রেশ স্ক্রিনে করতে যাচ্ছি। সো ফার্স্ট ম্যান্ডেটরি ট্যাগ ইজ এইচটিএমএল। সো আমরা যে কাজই করি না কেন, যদি আমরা এইচটিএমএল এর ওপেন ট্যাগ না রাখি এবং এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ না রাখি তাহলে সেই ফাইলে আমরা ডাটা এন্ট্রি করতে পারবো না। ওকে, এরপর এইচটিএমএল এর মধ্যে আমরা যে কাজটি করব, বডি ট্যাগ ওপেন, বডি ট্যাগ ক্লোজ, এই চারটি ট্যাগ হচ্ছে ম্যান্ডেটরি। এইচটিএমএল ওপেন, বডি ট্যাগ ওপেন, বডি ট্যাগ ক্লোজ, এইচটিএমএল ট্যাগ ক্লোজ। ওকে, আর এইচটিএমএল ফাইলের আমরা একটা টাইটেল ট্যাগ রাখতে পারি, টাইটেল। ওকে, তোমরা এইচটিএমএল এবং এইচটিএমএল এর ট্যাগ এবং এইচটিএমএল এর ট্যাগের অ্যাট্রিবিউটগুলো সম্পর্কে তোমরা টিউটোরিয়াল থেকে বিস্তারিত পড়াশোনা করতে পারবে এবং তোমার প্রয়োজনে এই ফর্মটাকে মডিফাই করতে পারবে। ওকে, তো এখানে টাইটেলে লিখলাম, টাইটেলটাকে লিখলাম ডিপার্টমেন্ট। ওকে, টাইটেলটা একটি ক্লোজ করলাম। ওকে, ওকে, এখন বডি ট্যাগের মধ্যে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আমাদের লেখাগুলো যেন সেন্টারে আসে, এই জন্য আমরা একটা সেন্টার ট্যাগ ইউজ করব। মানে আমরা যে স্ক্রিনে ওপেন করি না কেন সেগুলো যেন মিডিলে থাকে। ওকে, সেন্টার। এই সেন্টার ট্যাগের মধ্যে আমরা সবচেয়ে সহজ হচ্ছে টেবিল ট্যাগে কাজ করা। ওকে, টেবিলটিকে ক্লোজ করে নিচ্ছি। আমাদের এইচটিএমএল এ এই জিনিসটি আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটি ট্যাগেরই একটা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে। ওকে, দ্যাট মিনস এই সেন্টার ট্যাগটি এবং ওপেন হয়েছে, এই সেন্টার ট্যাগটি ক্লোজ হয়েছে, এর ভিতরে আমরা যা কিছু লিখবো সবই সেন্টারে দেখাবে, পেজের মিডিলে দেখাবে। ওকে, দ্যাট মিনস সহজভাবে যদি বলি সেন্টার অ্যালাইনমেন্ট হবে। তো এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এই টেবিলের মধ্যে আগে আমরা যে ডিজাইনটি চাচ্ছি সেই ডিজাইনটি প্লেসমেন্ট করব। তো টেবিলে সাধারণত রো এবং কলাম থাকে। ওকে, তো রো একটা তৈরি করে নিলাম এবং সেই রোটি ক্লোজ করলাম। এই রোর মধ্যে আমরা যে কাজটি করতে পারি, দুটি কলাম করতে পারি, টিডি, একটি ওপেনিং টিডি এবং ক্লোজিং টিডি, মানে এটি হচ্ছে প্রথম কলাম। ওকে, আর একটি হচ্ছে দ্বিতীয় কলাম। কেন দুটি কলাম আমরা করছি সেটা বুঝিয়ে দিচ্ছি। প্রথম কলামের মধ্যে আমরা একটি ডিসপ্লে তৈরি করলাম, ক্যাপশন মানে একটি ডিজাইন, যেটাকে আমরা বলতে পারি যে
এই ইনফরমেশন এই কলামে আমরা কি ডাটা এন্ট্রি করব, মানে কি ইনসার্ট করব, সেটি আমরা বললাম ডিপার্টমেন্ট আইডি। ওকে, আর দ্বিতীয় কলাম এর মধ্যে আমরা দিতে চাচ্ছি, এটি আমাদের প্রথম কলাম, এটুকু আমাদের প্রথম কলাম। আমরা আমাদের দেখার সুবিধার্থে আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা এগুলো নিচে নিচে লিখতে পারি। ওকে, এই টিআরটি এই প্রথম রোটি এখানে ওপেন হয়েছে, প্রথম রোটি এখানে ক্লোজ হয়েছে। প্রথম কলামটি আমরা এর আন্ডারে লিখতে পারি, প্রথম কলামটি ডিপার্টমেন্ট আইডি। এরপর আমরা দ্বিতীয় কলামটি নিচে লিখতে পারি, এখানে আমরা লিখব ডিপার্টমেন্ট নেম, দ্যাট মিনস ডিপার্টমেন্ট আইডিটা এখানে এন্ট্রি হবে। ওকে, তাহলে এই জায়গাতে কি হবে সেই জায়গাতে কোডটা আমরা বলছি। সাধারণত আমরা যদি কোনো কিছু শুধু দেখতে চাই, ডিসপ্লে করতে চাই, তাহলে আমরা এইচটিএমএল বডির মধ্যে এভাবে লিখলেই পারি ডিপার্টমেন্ট আইডি। ওকে, কোলন। বাট কোনো কিছু যদি আমরা ইনপুট নিতে চাই, তাহলে আমাদের অবশ্যই একটি বক্স তৈরি করতে হবে। ওকে, এটিকে আমরা টেক্সট বক্স বলে থাকি। তো এইচটিএমএল ট্যাগের এটির নাম হচ্ছে ইনপুট। তো আমি দ্বিতীয় কলামে আর কি এই টিটির মাঝখানে আমি ইনপুট ট্যাগ এটি স্থাপন করি, ইনপুট। সো ট্যাগের নাম হচ্ছে ইনপুট। ওকে, এই ইনপুট ট্যাগের টাইপ হবে হচ্ছে ইকুয়াল টু টেক্সট। এই টাইপটাকে আমরা বলবো অ্যাট্রিবিউট। ওকে, অ্যাট্রিবিউট টেক্সট, মানে এর মধ্যে টেক্সট লেখা যাবে, এটা ধরন হচ্ছে টেক্সট। ওকে, এই ট্যাগের একটি নাম থাকা উচিত। ওকে, সো এটিকে আমরা আইডি বলবো, দ্যাট মিনস আমরা এই নামে এই ইনপুট বক্সটিকে কল করতে পারবো। ওকে, ডিপিটি আইডি। সো এটাকে ভেরিয়েবল নেমও বলতে পারো। ওকে, এই ইনপুটটির টাইপ হচ্ছে টেক্সট, আইডি হচ্ছে ডিপিটি আইডি। ওকে, এটির নাম নেম বলে একটি অ্যাট্রিবিউট আছে, আমরা এটাও দিয়ে রাখতে পারি, নেম ইকুয়াল টু সো ডিপিটি আন্ডারস্কোর, এটির নামও আমরা ডিপিটি আইডি বলতে পারি। ঠিক আছে, অ্যাকচুয়ালি ইনপুট বক্সের নেমের কোনো কাজ আমাদের এই প্রজেক্টে নেই। আমরা এই আইডিটাকে ব্যবহার করব, ডিপিটি আইডি, এটিকে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করব এবং এটির সাথে আমরা জাভার ফাইলের একটি সম্পর্ক তৈরি করব। তাহলে আমরা কি করলাম, প্রথম রোতে দুটি কলাম দিলাম, একটি কলামে শুধু একটি টেক্সট ডিসপ্লে করলাম ডিপার্টমেন্ট আইডি, এবং দ্বিতীয় কলামে দ্যাট মিনস দ্বিতীয় টিডির মধ্যে, টিডি ওপেনিং টিডি মিনস কলাম স্টার্ট করা, ক্লোজিং টিডি মানে হচ্ছে এই কলামটি এরিয়া শেষ করা। এই কলামের মধ্যে আমরা কি করলাম, একটি ইনপুট যেটাকে বলে ইনপুট ট্যাগ স্থাপন করলাম। ইনপুটের কোনো ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ নেই, সে নিজেই নিজেকে ক্লোজ করে। ওকে, সেই ইনপুট ট্যাগের অ্যাট্রিবিউট সেট করেছি আমরা, একটি হচ্ছে টাইপ, আরেকটি হচ্ছে আইডি, আরেকটি হচ্ছে নেম। ওকে, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা দ্বিতীয় কলাম তৈরি করব। সো আমরা এই কাজটা করতে পারি, এই প্রথম কলামটি এবং দ্বিতীয় কলামটি এটি হচ্ছে প্রথম রো স্টার্ট, এর প্রথম রো ক্লোজ। এখন আমাদের দ্বিতীয় রোর জন্য আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে প্রথম রো থেকে শুরু করে দ্বিতীয় রো পর্যন্ত এই চারটি লাইন আমরা কপি করতে পারি। কন্ট্রোল সি দিলাম, এরপরে আমি এখানে স্পেস তৈরি করে কন্ট্রোল ভি দিলাম। ওকে, জাস্ট কাজটি দ্রুত করার জন্য। তো দ্বিতীয় রো এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে আমি ডিপার্টমেন্ট আইডি জায়গায় টাইপ এডিট করে লিখলাম ডিপার্টমেন্ট নেম। তো ইনপুট, এই যে ইনপুট বক্সটি যেটা দ্বিতীয় কলামে থাকবে, দ্বিতীয় রোর দ্বিতীয় কলামে থাকবে, সেটি তো টেক্সটই হবে। আইডিটাকে আমাদের অবশ্যই ইউনিক করতে হবে, নাহলে আমাদের প্রোগ্রামিং এর প্রবলেম হবে। ডিপার্টমেন্ট নেম, এখানে নেমও আমরা দিলাম ডিপার্টমেন্ট নেম। ওকে, এতটুকু আমরা যতটুকু টাইপ করেছি, এই অংশটুকু আমরা ফাইল সেভ করি, করার পরে আমরা এটা মিনিমাইজ করি এবং এইচটিএমএল ফাইলটি ডবল ক্লিক করি, আমরা একটা ডিজাইন দেখতে পাচ্ছি। সেই ডিপার্টমেন্ট আইডি, এই সেই ইনপুট বক্স, ডিপার্টমেন্ট নেম এবং এটা সেই ইনপুট বক্স। ওকে, তো এটা হচ্ছে আমরা এখন তৈরি করলাম। এখন আমরা এটাকে একটু শেপ দেবো, আমাদের এখানে বাটন লাগবে, ইনসার্ট, আপডেট, ডিলিট, সার্চ, এই বাটনগুলো আমরা সেট করব। ওকে, এবং এখানে আমরা কিছু ডিজাইনও করতে পারি, যেমন উপরে একটি হেডার তৈরি করতে পারি, এগুলো করতে পারি। তো এটা ক্লোজ করার দরকার নেই, এই এইচটিএমএল ফাইলটি আমরা ওপেন রাখতে পারি এবং আমরা যে নোটপ্যাডটি
এডিট মোডে ওপেন করেছি সেই নোটপ্যাডটিও একসাথে কাজ করতে পারি। সো এটিও ওপেন রাখতে পারি, এই নোটপ্যাডটিও একসাথে কাজ করতে পারি। ওকে, এখন দেখো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এটা একটু সৌন্দর্য বৃদ্ধি করতে পারি ছোটখাটো ভাবে। সেটা হচ্ছে টেবিলের উপরে, এই টেবিল অংশটির উপরে আমরা একটি H1 ট্যাগ এস্টাবলিশ করতে পারি। H1, সেখানে আমরা একটা ডিসপ্লে তৈরি করতে পারি এরকম, ডিপার্টমেন্ট ইনফরমেশন। H1 ট্যাগটি আমরা ক্লোজ করে দিতে পারি। ফাইল সেভ, ডিপার্টমেন্ট ইনফরমেশন। ওকে, এই যে ডিপার্টমেন্ট ইনফরমেশন, এই যে আমাদের যে আমরা হেডিংটি তৈরি করলাম, এটা জাস্ট একটা আমরা এটাকে বলি হেডার ট্যাগ। আমরা এখানে একটা হেডার তৈরি করলাম এবং নিচে দুটি ইনফরমেশনের জন্য আমরা ইনপুট নেওয়ার ব্যবস্থা করলাম। এটাই হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ইন্টারফেস। এখন নিচে আমরা বাটন দেব, যে বাটনে আমরা অ্যাকশন তৈরি করবো, মানে ইনসার্ট, যেখান থেকে আমরা ডাটাবেজে ডাটা পাঠাবো কিংবা অন্যান্য কোনো ক্যালকুলেশনের দিকে এগিয়ে যাব। ওকে, এখন আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে টেবিলের এই ক্লোজিং ট্যাগের আগে আমরা আরেকটি রো চাইবো। ওকে, আরেকটি রো নিলাম। ওকে, এই রোতে আমাদের একটি কলামই রাখবো। সো নিচের একটি কলাম মুছে দিলাম। এই কলামের মধ্যে যে আমাদের ডিপার্টমেন্ট নেম লেখা ছিল এটিকেও আমি কেটে দিচ্ছি। সো এই কলামের মধ্যে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে তিনটি ইনপুট নেব, চারটি বক্সের আমরা চারটি অ্যাট্রিবিউট নেব। সেই অ্যাট্রিবিউটটি হচ্ছে বাটন টাইপ। তাহলে আমাদের HTML এর ট্যাগের নিয়ম অনুযায়ী এটির নামও ইনপুট ট্যাগ। সো আমরা এখানে ইনপুট ট্যাগটি নিলাম, কপি করলাম। এরপরে শুধু টাইপে আমরা লিখব হচ্ছে সাবমিট। টাইপ সাবমিট মানে এই ইনপুট বক্সটির মডেল বাটনের মতো হয়ে যাবে। ওকে, সো এটি একটি ভ্যালু থাকবে, ভ্যালু ইকুয়াল টু, আমরা এখানে নাম দিলাম ইনসার্ট, মানে ডাটাবেজে আমরা ডাটা ইনসার্ট করবো, এই জন্য এটা নাম দিলাম ইনসার্ট। ওকে, তুমি এটার নাম সেভও দিতে পারো। ওকে, ক্লোজ করলাম। তাহলে এখানে এখানে এই রোতে, থার্ড রোতে একটি মাত্রই কলাম, সেই কলামটির নাম আমরা দিয়েছি। সেই কলামটির মধ্যে আমরা একটা ইনপুট দিয়েছি, সাবমিট টাইপের ইনপুট। দ্যাট মিনস টাইপ সাবমিট মিনস এটি একটি বাটন। সো আমাদের পরপর চারটি বাটনের টার্গেট আছে, এই জন্য আমরা এই বাটনটিকে কপি করলাম। তারপরে 2, 3, 4 আমরা চারটি বাটন পরপর এস্টাবলিশ করলাম। তো প্রথম বাটনটি হচ্ছে, আমরা নিচে নিচে লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে রোটি স্টার্ট হলো, এখানে কলামটি স্টার্ট হলো। সো প্রথম ইনপুট বাটন, এরপরে দ্বিতীয় ইনপুট বাটন। আমি বাটন বলছি এই জন্য এটা ভূমিকা বাটনের মতো থাকবে। এটার নাম আমরা দিলাম হচ্ছে ইনসার্ট সার্চ। ওকে, এটির নাম দিলাম আমরা, ভ্যালুতে দিলাম আপডেট, এবং পরেরটির নাম দিলাম আমরা ডিলিট। ওকে, এবং এই কলামটি আমরা নিচে স্থাপন করলাম। তাহলে এই থার্ড রোটি শুরু হয়েছে এখানে, থার্ড রোর কলামটি শুরু হয়েছে এখানে। এই কলামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চারটি ইনপুট বক্স বাটন টাইপ। ওকে, কলামটি শেষ হয়েছে, রোটি শেষ হয়েছে। আমরা সেভ করলাম এবং আমরা যে HTML ফাইলটি মিনিমাইজ করে রেখেছিলাম এটি রিলোড দিলাম। এই রিলোড দিলে রিফ্রেশ হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে ডিজাইনটা একটু নষ্ট হয়ে গেছে। সেটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি অনেক লেফট সাইডে চলে আসছে এবং বক্সগুলো ডান দিকে আছে, বাটনগুলো এভাবে লেফট অ্যালাইনমেন্ট হয়েছে, এভাবে থাকার কথা। তো HTML এর একটি কোড আছে, সেটা হচ্ছে যে কলামটাকে যদি আমরা কল স্পেন নামে একটি অ্যাট্রিবিউট সেট করি, তাহলে কলামটি কি হবে, উপরের রোতে দুটি কলাম আছে, বাট থার্ড রোতে আমরা একটি কলাম করেছি, কারণ এগুলো সবগুলো এক জায়গায় রাখতে হবে। আমরা সেক্ষেত্রে থার্ড রোটের কলামের স্প্যানটিকে টু স্প্যান করে দিতে পারি, কল স্প্যান। দ্যাট মিনস সে দুটি কলামের জায়গা একাই নেবে। ওকে,
তখন আমাদের এই বাটনগুলো মিডিলে চলে আসবে। সেভ করলাম এবং এটি রিলোড করলাম। দেখো এটা একটা অ্যাডজাস্টেবল জায়গায় এসেছে। ওকে, এরপর আমাদেরকে যে কাজটি আমরা করব, যে এখানে যে আমাদের রোটি আছে, থার্ড যে রোটি আছে, সেই রোটি আমরা রোর ভিতরে যে ডাটাগুলো আছে সেগুলো আমরা মিডিল পজিশনে নিয়ে আসতে পারবো। ওকে, সেটি আমরা যে সেন্টার ট্যাগ ইউজ করেছি সেটির কাজ না, সেটি হচ্ছে টেবিলের ভিতরে যে কলাম থাকে, রো থাকে, সেগুলোরও সেন্টার ট্যাগ আছে। তো আমরা প্রথমে এই ইন্টারফেসটিকে আমাদের কন্ট্রোলে নিয়ে আসছি। সেটি হচ্ছে যে ডিপার্টমেন্ট আইডি, এটি একটি লেভেল, এই লেভেলের আন্ডারে একটি বক্স আছে, এখানে আমরা ডিপার্টমেন্ট আইডি লিখব। এটি হচ্ছে ডিপার্টমেন্ট নেম, এখানে একটি বক্স আছে, সেখানে আমরা নেম লিখব। এরপর আমরা ইনসার্ট করব। ফর এক্সাম্পল এখানে আমরা সিএসি লিখব, এখানে আমরা লিখব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এভাবে আমরা লিখব। ওকে, লেখার পর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ইনসার্ট বাটনে ক্লিক করব, তখন এটি ইনসার্ট হয়ে যাবে। তো আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে, এখন আমরা ইনসার্টে ক্লিক করছি না, আমাদের এখানে ডিজাইনের কাজটি আমরা শেষ করব। প্রথমে হচ্ছে আমরা এই বাটনগুলোকে একটু মিডিল পজিশনে নিয়ে আসব। এটার একটু দুটি রোর মধ্যে একটু আমরা ডিস্টেন্স তৈরি করে দেব যাতে করে দেখতে ইজি লাগে। দ্যাট মিনস আমরা স্পেস ক্রিয়েট করে দেব এবং এরপরে আমরা এই ডাটাটা HTML ফাইল থেকে ডাটাবেজে যাবার জন্য যে প্রয়োজনীয় কমান্ড জেএসপি ফাইলে লিখতে হবে, জাভা কোডগুলো লিখতে হবে, সেটি আমরা করব। আমরা এখন আমাদের যে ডিজাইনটি সেটি এখন দেখতে ঠিক এরকম আছে। আমরা দেখতে পাচ্ছি যে বাটনগুলো লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম যেখান থেকে শুরু হয়েছে সেখানে আছে, বাট এটা দেখতে খুব একটা ভালো লাগছে না, কারণ রাইট সাইডে অনেক একটু এমটি স্পেস আছে। তো আমরা বাটনগুলোকে যদি ঠিক টেবিলের মিডিল বরাবর প্লেসমেন্ট করতে পারতাম তাহলে এটি দেখতে সুন্দর হতো। এবং এই যে দুটি রো, প্রথম রো এবং দ্বিতীয় রো, এই দুটো রোর মধ্যে যদি একটু স্পেস ক্রিয়েট করতে পারতাম তাহলে এটি দেখতে একটু সুন্দর হতো। কারণ যখন আমরা জুম করে দেখব কিংবা আমরা যদি কম্পিউটার রেজুলেশনের উপর বেস করে এটা এরকম অনেক ছোট দেখাবে। তো আমরা একটু মডিফিকেশন করব, যতটুকু মডিফিকেশন না করলে না। যেমন আমাদের টেবিল এখান থেকে শুরু, এই টেবিলের প্রথম রোতে আমরা টিআর এর ভিতরে একটা অ্যাট্রিবিউট সেট করব, সেটা হচ্ছে হাইট ইকুয়াল টু, আমরা এখানে আমার ধারণা 30 ইজ এ স্ট্যান্ডার্ড, আমরা 30 সেট করলাম। এই অ্যাট্রিবিউটটি আমরা কপি করলাম। একইভাবে আমরা দ্বিতীয় রোতেও আমরা এটা সেট করলাম, হাইট ইকুয়াল টু 30, এবং আমরা তৃতীয় রোতেও সেট করলাম হাইট ইকুয়াল টু 30। ওকে, ফাইল সেভ করলাম। এবং আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে যে তৃতীয় রোতে যে আমরা বাটন সেট করেছি 4টি, এই বাটনগুলো মিডিল পজিশনে আনার জন্য যে এখানে কলামটি রয়েছে সেই কলামে আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট সেট করতে পারি, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। আমার ধারণা যে এতটুকুই আমাদের এই ভিডিও টিউটোরিয়ালের জন্য যথেষ্ট, তা না হলে আমরা টিউটোরিয়াল থেকে শেখা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছ যে আমাদের মোটামুটি ভাবে এটি একটা সুন্দর অ্যালাইনমেন্ট হয়েছে, বাটনগুলো মিডিলে চলে এসেছে এবং দুটি রোর মধ্যে ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেম এইটির মধ্যে একটা স্পেস ক্রিয়েট হয়েছে। আমরা একটু ছোট করে দেখলেও এটি ক্লিয়ার বোঝা যাচ্ছে এবং একটু জুম করে দেখলেও বিষয়টি ক্লিয়ার বোঝা যাচ্ছে। এখন আমরা এই যে HTML ফাইলটিকে, এই ডাটাটিকে সার্ভারে সেন্ড করার জন্য আমাদের কোড একটু মডিফিকেশন আনতে হবে। সেটি হচ্ছে এই যে টেবিলটা, এই টেবিলের মধ্যে আমরা কি করেছি, সব ইনপুটের ব্যবস্থা করেছি। সো পুরো টেবিলটাকে আমাদের একটা ফর্মের আওতায় নিয়ে আসতে হবে। ওকে, ফর্মের কাজ হচ্ছে সার্ভারে ডাটা সেন্ড করতে। ওকে, ফর্ম। সো এই ট্যাগটির নাম হচ্ছে ফর্ম। সো ফর্মটা যেভাবে লিখতে হয় সেটি হচ্ছে, এই ফর্মের একটি অ্যাকশন থাকবে। ওকে, সো অ্যাকশন, অ্যাকশন মানে হচ্ছে এই ফর্মটি কোথায় ডাটা পাঠাবো। সো আমরা আমাদের যেভাবে আমরা অ্যাটেন্ডেন্স ফোল্ডার করেছি, ফোল্ডারের মধ্যে আমরা ফাইলগুলো রাখছি, জেএসপি ফাইলগুলো রাখছি। সো একই ফোল্ডারে রাখছি বলে আমাদের কোনো স্ল্যাশ কিংবা
ডিরেক্টরি চেঞ্জের জন্য কোনো কমান্ড দেওয়ার প্রয়োজন নাই, আমরা সরাসরি লিখবো হচ্ছে department.jsp। এখন বুঝতে পেরেছো হয়তোবা যে আমরা কেন department.html আবার department.jsp দুটো ফাইল ক্রিয়েট করেছিলাম। এই ফাইলটির নাম হচ্ছে, যে ফাইলটিতে আমরা আছি, এটা department.html ফাইল। এই ফাইলটি আমরা ডিজাইন করলাম, বাট এই ফাইলে যে ফর্মটি আছে তার অ্যাকশন অ্যাট্রিবিউটে আমরা লিখেছি যে তার অ্যাকশন আসবে department.jsp ফাইল থেকে। সো department.jsp ফাইলে আমরা প্রয়োজনীয় জাভা কোডগুলো লিখব। বাট তুমি যদি মনে করো যে এটি আলাদা কোনো ফোল্ডারে কিংবা ডিরেক্টরিতে রাখবে, সেটিও কোডের মাধ্যমে নির্বাচন করা সম্ভব। ফর এক্সাম্পল, তুমি একটি স্ল্যাশ দিলে সে পরের ডিরেক্টরিতে চলে যাবে। তো আমরা প্রথমে যেখান থেকে আমাদের HTML ফাইলটি রান করছে, আমাদের JSP ফাইলটি একই জায়গায় রেখেছি, এইভাবে আমরা কোডটি সম্পন্ন করলাম। ওকে, সো এই ফর্ম ট্যাগটি আবার ক্লোজ করতে হবে। সো আমরা বেটার পজিশন হচ্ছে টেবিলের নিচে এটাকে ক্লোজ করা। তো আপাতত দৃষ্টিতে আমাদের এই HTML ফর্মটির কাজ শেষ। এখন আমরা department.jsp মানে জাভা ফাইলের কাছে যাব। ওকে, আমাদের এই ইন্টারফেস কাজটি শেষ। আমাদের এখন প্ল্যানিং হচ্ছে, আমরা যে HTML ফাইলটি ডিজাইন করলাম, যে ফ্রন্ট এন্ড তৈরি করলাম, এই ইন্টারফেস থেকে আমরা ওরাকল ডাটাবেসের টেবিলে ডাটা সেন্ড করব। যদি আমাদের প্রথম অপারেশনটি, দ্যাট ইজ ইনসার্ট অপারেশনটি সফল হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সবার কম্পিউটারে ওরাকল সেটআপ, টমক্যাট সেটআপ, ড্রাইভার সেটআপ, কনফিগারেশন সবকিছু ঠিক আছে। ওকে, আমরা আগের পর্বে শেয়ার হয়েছে যে আমাদের ওয়েব সার্ভার কনফিগারেশন ঠিক আছে, বাট এখন ডাটাবেজের সাথে আমাদের ওয়েব সার্ভার আমাদেরকে ব্রিজ করে দিতে পারছে কিনা, আমরা ডাটা সেন্ড করতে পারছি কিনা, এই এস্টাবলিশমেন্টটা ঠিক আছে কিনা, এটাও আমরা এখন বুঝতে পারবো। তো আমাদের এখানে মডিফিকেশন পুরোটাই শেষ, শুধুমাত্র এখানে একটি পরিবর্তন আনতে হবে। সেটি হচ্ছে, যেহেতু এটি HTML ফর্ম, ওকে, আমরা HTML থেকে ডাটা পাঠাবো। তো তোমরা শুধুমাত্র এই বিষয়টি কনফার্ম করো যে তোমাদের কোডের মধ্যে ফর্ম অ্যাকশন ইকুয়াল টু department.jsp এটি লেখা আছে। কারণ department.jsp নামে এই ফাইলটিও তৈরি থাকতে হবে একই জায়গায় যেখানে তোমার এই ফাইলটি আছে, HTML ফাইলটি আছে। দ্যাট মিনস আমরা department.jsp এই ফাইলটিকে জাভা কোডিং এর রেসপন্সিবিলিটি দিচ্ছি, সব কোডগুলো সেখানে থাকবে। এবং এই ফর্মের অ্যাকশনে, এই ফর্মে আরেকটি অ্যাট্রিবিউট সেট করতে হবে, সেটা হচ্ছে মেথড ইকুয়াল টু পোস্টের কাজ হচ্ছে HTML ফাইল থেকে ডাটা সার্ভারে সেন্ড করা। ওকে, তো আমরা প্রথমে একটি সাবমিট বাটনের কাজ করে দেখব যে অ্যাকচুয়ালি আমরা সফল হচ্ছে কিনা। বাট এই ফাইলটিতে আমরা বারবারই আসবো, HTML ফাইলটিতে, কারণ এখানে আমাদের মাঝে মধ্যে আমাদের কোনো মডিফিকেশনের প্রয়োজন হতে পারে। ওকে, এখন শুধুমাত্র আমরা একটি বাটনে কাজ করব, একটি ফর্মে কাজ করব। তো আমাদের এটা ফাইনাল হয়ে গেল। এখন আমরা আমাদের ফোল্ডারে যাই। সেই ফোল্ডারে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ভিডিওর শুরুতে দুটি ফাইল তৈরি করেছিলাম, একটি HTML, একটি হচ্ছে .jsp বা জাভা ফাইল, department.jsp। আমরা এই ফাইলটি ওপেন করি, ওপেন উইথ নোটপ্যাড, কিংবা তোমরা যে এডিটরে কাজ করছো তোমরা সেই এডিটরেও এখানে কাজ করতে পারো। এখানে দেখো, আমি শুরু থেকে তোমাদেরকে এটি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এই JSP ফাইলটি তৈরি করবে। ওকে, প্রথমে যদি মনে করো যে শুধুমাত্র একটি জাভা কোড থাকবে, যে কোডটি আমাদের প্রসেস মেনটেন করে দিবে, সার্ভার সাইডে এই স্ক্রিপ্টটিকে রান করাবে, তাহলে এখানে HTML ট্যাগের প্রয়োজন নাই। বা যদি মনে করো যে না, এখানে HTML ট্যাগও থাকতে পারে কোনো নেভিগেশনের জন্য কিংবা কোনো কিছু ডিসপ্লের জন্য, তাহলেও থাকতে পারে। বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে HTML ট্যাগ থাকা, এটাতে কোনো সমস্যা হয় না। HTML বডি, দ্যাট মিনস জাভা JSP ফাইল মানে, জাভা ফাইল মানে যে HTML ট্যাগ থাকা যাবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। ওকে, আমরা এই ম্যান্ডেটরি ট্যাগ দুটো ক্লোজ করে নিলাম। ওকে, এখানে অ্যাকচুয়ালি টাইটেল কিংবা কোনো মেটা ট্যাগ কিংবা হেডার ট্যাগ এইসবের কোনো প্রয়োজন নাই, কারণ এই পেজটা পুরোপুরি রান হবে সার্ভার থেকে। শুধুমাত্র এই পেজে যদি কোনো কারণে আমাদের নেভিগেশন যায়, আমরা এই পেজে চলে যাই, তাহলে সেই পেজ থেকে ব্যাক করার জন্য আমরা একটা
এখানে অ্যাঙ্কর ট্যাগ রাখতে পারি। অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে হাইপারলিংক ক্রিয়েট করা। HRF হাইপার রেফারেন্স, সে কোথায় যাবে আমরা বলে দিলাম ডিপার্টমেন্ট ডট এইচটিএমএল, এই পেজে যাবে। ওকে, জাস্ট একটা প্লেন কোড, এখানে কোনো রকম সমস্যা নেই। ওকে, ডিপার্টমেন্ট ডট এইচটিএমএল এই পেজে সে চলে যাবে। ওকে, এখন আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে এই পেজে তো আমাদের অ্যাকচুয়ালি ডিজাইনেরও তেমন কোনো কাজ নেই, প্লেন আমরা জাভা কোড লিখবো। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমরা তো এখানে ফ্রন্ট এন্ডে কাজ করছি না, ব্যাক এন্ডের কাজ করছি। তাহলে প্রথমে আমাদেরকে ওরাকলের সাথে এস্টাবলিশমেন্টের জন্য যে কাজটি করতে হবে, আমাদেরকে এখানে লাইব্রেরি ফাইল অ্যাড করতে হবে, 1 নম্বর কাজ। ওকে, লাইব্রেরি ফাইল 1 নম্বর, এই অ্যাড করার আগে আমাদেরকে শিওর হয়ে যেতে হবে যে আমাদের টমকেটের মধ্যে আমরা JDBC ড্রাইভার দিয়েছি কিনা। ওকে, আসো আমরা একটু দেখি। আমরা তো এখানে টমকেটের শর্টকাট ফোল্ডারটা রেখে দিয়েছি আমাদের কম্পিউটারে। এখানে আমরা টমকেট 1.01 এর মধ্যে যাবার পরে দেখো এখানে লাইব্রেরি নামে একটি ফোল্ডার আছে। লাইব্রেরি ওরাকলের সাথে কাজ করবার জন্য তোমার এবং ডাটাবেসের সাথে কাজ করবার জন্য তোমার OJDBC যার ফাইলটি এখানে থাকতে হবে। ওকে, ইন্টারনেটে যাও, ডাউনলোড করবে হচ্ছে JDBC ডাউনলোড। ওকে, ফর টমকেট। তাহলে দেখো তুমি এখানে অনেকগুলো অপশন পাবে, এর মধ্যে তুমি বেছে নিতে পারো। আমি বলি JDBC ড্রাইভার ডাউনলোড, লেখো ডাউনলোড। দেখো আমি কি লিখলাম, JDBC ড্রাইভার ডাউনলোড ফর টমকেট। ওকে, এভাবে তোমার সার্চটা ভালো আসবে। তুমি এখান থেকে ওরাকলের সাইডে চলে যাও। দেখো এই যে ওরাকলের লোগো দেখতে পাচ্ছ, ওরাকল। এখান থেকে ড্রাইভারটা ডাউনলোড করা তোমার জন্য নিরাপদ, ভাইরাস কিংবা অন্যান্য স্প্যাম থেকে তুমি নিরাপদে থাকবে। ঠিক আছে, এই ওরাকলের লোগো সম্বলিত এই সাইটটি দেখো, oracle.com, এই ইউআরএল আছে। আমি এখান থেকে তুমি যে কাজটি করবে সেটি হচ্ছে, আমাদের এক একজনের কম্পিউটারে ওরাকলের ভার্সন এক এক রকম হতে পারে। তো আমাদের পুরো সেকশনে কারো 21C, কারো 19C, কারো 18C এমন হতে পারে ওরাকলের ভার্সন। এই জন্য আমরা রিস্ক দেবো না। আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, দুটি ড্রাইভারই আমরা আপলোড করব। ওরাকল JDBC ড্রাইভার, লেটেস্ট ড্রাইভারটি এখানে আমরা খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে OJDBC11 জার ফাইল, আরেকটি হচ্ছে OJDBC8.jar ফাইল। ওকে, আর এটি হচ্ছে কানেকশন পুল, ইউনিভার্সাল কানেকশন পুল। এটা এই টাইপের ড্রাইভার আমাদের প্রয়োজন নাই। ওকে, তাহলে তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে, এখানে ক্লিক করে OJDBC11 এবং OJDBC8 এই দুটি ড্রাইভার তোমরা ডাউনলোড করে নেবে। ওকে, এভাবে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করলে কি হবে, তোমার ডাউনলোড ফোল্ডারে চলে আসবে, এভাবে রাইট সাইডে চলে আসবে। এখান থেকে তুমি যে কাজটি করবে সেটি হচ্ছে, তোমার ফাইল দুটিকে তুমি কপি করে নেবে। এই যে যার ফাইল দুটি তুমি ডাউনলোড করলে, এই ডাউনলোড ফাইল দুটিকে তুমি কপি করে নেবে। ওকে, কপি করে নেবার পরে দেখো তোমার যেখানে টমকেট ইনস্টল করা আছে সেই জায়গায় তোমাকে যেতে হবে। টমকেট কোথায় ইনস্টল করেছে এতক্ষণ তুমি বুঝে গিয়েছো, সি ড্রাইভে, প্রোগ্রামস ফাইলে, অ্যাপাচি টমকেটে, অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশনের ভিতরে টমকেট। আমি তো ডেস্কটপে একটা শর্টকাট করেই রেখেছি এই জন্য। সো এখানে কোন জায়গায় তোমাকে দিতে বললাম, লাইব্রেরি ফোল্ডারে, এই যে লিভ ফোল্ডারে। ওকে, এই লিভ ফোল্ডারের মধ্যে নিয়ে এসে এই দুটো ফাইল পেস্ট করে রাখতে হবে। সো আমি আগেই রেখেছি, এই জন্য আমাকে রিপ্লেস বলছে। ওকে, সো এইটা কিন্তু ম্যান্ডেটরি অপশন। এইটা রাখার পরে যে কাজটি করতে হবে, টমকেটটিকে রিস্টার্ট করে নিতে হবে। ওকে, সো টমকেটটিকে রিস্টার্ট করার জন্য দুটো অপশন আছে। সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে যে, তুমি যেহেতু ফোল্ডারে আছো, তুমি যে কাজটি করতে পারো, বিন ফোল্ডারে যেতে পারো, যাবার পরে টমকেট 10w.exe এই ফাইলটিকে ডবল ক্লিক করতে পারো। ওকে, সো দেখো স্টার্ট করো, আবার স্টার্ট করো। সো তোমার এই সার্ভারটি রিফ্রেশ হয়ে গেছে এবং যে তুমি নতুন দুটি লাইব্রেরি ফাইল এখানে পেস্ট করেছো সেটিকে চিনে নিয়েছে। ওকে, সো তোমার রেসপন্সিবিলিটি শেষ। ওকে, এই জায়গাগুলো কিন্তু ভিডিওতে কোনোভাবে স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমাকে অনেক এরর ফেস করতে হবে। ওকে,
সো টমকেটের ফোল্ডারটি আমি ক্লোজ করে দিলাম। আর এখানে যে আমি ডেস্কটপে শর্টকাট তৈরি করে রেখেছি আমার ওয়েব ডিরেক্টরিতে যে ফাইলগুলো আছে সেটি আমি ওপেন করে রাখলাম। ওকে, এখন আসো আমি এখন যে কাজটি করছি সেটা হচ্ছে ডিপার্টমেন্ট ডট জেএসপি ফাইলে কাজ করছি, তাই না? ডিপার্টমেন্ট ডট জেএসপি মানে আমার যে টমকেটের মধ্যে যে ডিপার্টমেন্ট ডট জেএসপি ফাইলটি আছে, ডিপার্টমেন্ট ডট এইচটিএমএল ফাইলে ক্লিক করলে যে জাভা ফাইলটি, যে ফাইলটি আমাকে পুরো কাজটি সমাধান করে দেবে, ডাটাবেজে ডাটা সেন্ড করবে, আমরা সেই ফাইলে আছি। ওকে, এখন এই ফাইলে কাজ শুরু হলো, মূল জাভা ফাইলের কাজ, যেটি আমরা জেএসপি ফাইল বলি। এখানে প্রথমেই তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে জেএসপি ট্যাগ ইউজ করে তোমাদেরকে এসকিউএল লাইব্রেরি ফাইলটি অ্যাড করে নিতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, তো লাইব্রেরি ফাইল ইম্পোর্ট করার জন্য একটি সিম্বল বেশি দিতে হয়, সেটা হচ্ছে পার্সেন্টেজ সাইনের সাথে তুমি দিবা @। ওকে, পেজ ইম্পোর্ট কমান্ডের নাম হচ্ছে @পেজ ইম্পোর্ট। ওকে, ইকুয়াল টু জাভা ডট ইউটিলিটি ডট এসকিউএল। ওকে, আমরা কিন্তু এভাবে জাভাতেও কোড করেছি ডেস্কটপ এডিশনে, তাই না? তো এখানে ইউটিলিটি দেওয়া দরকার নেই, আমরা যদি এক চান্সে লিখতে চাই মানে শর্টকাটে এসকিউএল ডট স্টার। ওকে, তার মানে এসকিউএল রিলেটেড যত ফাইল আছে সবগুলোকে, লাইব্রেরি ফাইলগুলোকে সে অ্যাড করে নেবে। ওকে, এরপরে ট্যাগটি আমরা ক্লোজ করব পার্সেন্টেজ সাইন। ওকে, এন্ড অ্যাঙ্গুলার ব্র্যাকেট এভাবে। তো এই @ এই সাইনটি আমরা দিব শুধুমাত্র যখন আমরা কোনো লাইব্রেরি ফাইল অ্যাড করব, দ্যাট মিন্স জাভার ভাষায় আমরা যেটাকে বলি ইম্পোর্ট করব। ওকে, তো যত ডাটাবেস প্রোগ্রামিং আছে জাভা ডট এসকিউএল ডট স্টার এই মোডে যত এসকিউএল আছে, ডট স্টার মানে যত এসকিউএল আছে, এসকিউএল রিলেটেড যত লাইব্রেরি আছে আমরা সবগুলোকে অ্যাড করে নিলাম। ওকে, তাহলে আমাদের এমবেডেড এসকিউএল লিখতে এই জাভা ফাইল আর কোনো প্রবলেম হবে না। এরপরে আমরা নর্মাল জেএসপি কোডে আসবো, এই জন্য আমাদেরকে @ সাইনটা দিতে হবে না, শুধুমাত্র স্টার্টিং ট্যাগটা দিতে হবে। সো স্টার্টিং ট্যাগ দিলাম। এখানে আমি পরের লাইন থেকে শুরু করছি যে আমি যেহেতু এইচটিএমএল ফাইল থেকে যে প্ল্যানটা আমি করেছি, আমার এইচটিএমএল ফাইলে কি আছে, আমার এইচটিএমএল ফাইলটা এমন আছে, তাই না? আমার প্ল্যান কি, এখানে ডিপার্টমেন্ট আইডি কেউ লিখবে, এখানে ডিপার্টমেন্ট নেম কেউ লিখবে, এটা ইনসার্ট হবে। তাহলে দেখো দুটোই ইনপুট বক্স বাই ডিফল্ট জিএসপিতে এবং জাভাতে সবকিছুই কিন্তু স্ট্রিং। ওকে, এই জন্য আমি কোডটা লিখছি ওভাবে। সো এটা স্ট্রিং ভেরিয়েবল নিলাম, স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে আমি যে কাজটি করলাম যে আমি রিসিভ করব, এই জন্য রিসিভের জন্য আমি দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ডিআইডি মানে ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু রিকোয়েস্ট, যেহেতু আমার এইচটিএমএল পেজ থেকে আসছে এই জন্য এখানে যে মেথডটি লিখতে হয় সেটা হচ্ছে রিকোয়েস্ট। এর আন্ডারে মানে রিকোয়েস্ট ফাংশনের আন্ডারে যে মেথডটি আছে এই মেথডটির নাম হচ্ছে রিকোয়েস্ট গেট প্যারামিটার। ওকে, জাস্ট গেট লেখার পরে পিটা অবশ্যই তোমাকে ক্যাপিটাল আপার কেজে দিতে হবে, প্যারামিটার। কোনোভাবে এখানে স্পেলিং মিস্টেক করা যাবে না। তোমরা যারা ইক্লিপসে টাইপ করবে তারা স্পেলিং মিস্টেকটা সাথে সাথে ধরতে পারবে, নোটপ্যাড প্লাস প্লাসে টাইপ করলেও ধরতে পারবে, বাট আমার মতো যদি নোটপ্যাডে টাইপ করো তাহলে তোমাকে স্পেলিং এর ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আমি তোমাদেরকে প্রাথমিক লেভেলে নোটপ্যাডে কাজ করতে বলবো, তোমরা অ্যাডভান্স হবার পরে কোড মিলার পরে এবং সবকিছু লজিক বুঝতে পারার পরে তোমরা অ্যাডভান্স এডিটরে যাবে। ওকে, তাহলে আমি কি করলাম, এখানে একটা স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যে স্ট্রিং ভেরিয়েবলটাকে বললাম রিকোয়েস্ট ক্লাসের আন্ডারে গেট প্যারামিটার মেথডের মাধ্যমে আমি ডিপার্টমেন্ট আইডি টাকে রিসিভ করতে চাইলাম। এই ডিপার্টমেন্ট আইডি, এক্স্যাক্টলি ডিপার্টমেন্ট আইডি কেন লিখলাম, কারণটা হচ্ছে দেখো যখন এইচটিএমএল ফাইলটা ডিজাইন করেছি এটার সোর্সে যাও, তোমাকে আমি এটার সোর্স দেখাচ্ছি। আমরা যখন এইচটিএমএল ফাইলটা ডিপার্টমেন্ট ডট এইচটিএমএল ফাইলটা করেছি, ওপেন উইথ, এটা নোটপ্যাডে গেলাম, এটা সোর্সে গেলাম। দেখো আমরা যখন যে ইনপুট বক্সের মধ্যে এই যে দেখো প্রথম রো, ওকে, প্রথম রোর মধ্যে প্রথম কলামে তো জাস্ট ডিসপ্লে তৈরি করেছি ডিপার্টমেন্ট আইডি, একটা ক্যাপশন দিয়েছি, বাট সেকেন্ড কলাম দেখো, সেকেন্ড কলামের মধ্যে যখন আমরা ইনপুট বক্সটা দিয়েছি তখন আইডি লিখেছি ডিইপিটি আইডি, দ্যাট মিনস এইটাই হচ্ছে ভেরিয়েবল নেম, যে ভেরিয়েবলের মধ্যে
ফর্ম ডাটাটা রেখে দিচ্ছে, এই এইচটিএমএল ফর্ম ডাটাটা রেখে দিচ্ছে। সো এই ভেরিয়েবলের নামটা কিন্তু তোমার জেএসপি ফাইলে মাস্ট থাকতে হবে। ওকে, তো জেএসপি ফাইলে এই জন্য আমরা গেট প্যারামিটার যে মেথডটি, সেটা এই ডিপার্টমেন্ট আইডি নামে যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবল থেকে গেট করলো, ডাটাটা গেট করলো। ওকে, রিকোয়েস্টটাকে রিসিভ করলো। তাহলে আমরা ওখান থেকে রিকোয়েস্ট পাঠালাম, পোস্ট করলাম, সেটাকে রিসিভ করলো ডিআইডি ভেরিয়েবলটি। আমার কথা বুঝতে পেরেছো? আমরা এইচটিএমএল ফাইল থেকে ডিপিটি ভেরিয়েবলের মাধ্যমে যে ডাটাটা পোস্ট করলাম, সেই ডাটাটা রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার এই পুরো ফাংশনটি সেই ডাটাটা রিসিভ করলো। ওকে, তোমাদেরকে থিওরি ক্লাসে তুমি বিস্তারিত বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি গেট প্যারামিটার কি ধরনের মেথড, এটি কোন ক্লাসের আন্ডারে আছে, রিকোয়েস্ট এটা কি ধরনের ফাংশন নাকি কি ধরনের ক্লাস, এগুলো তুমি বুঝতে পারবে। বাট আপাতত তোমাকে জেএসপি ফাইলে কোনো রকম স্পেলিং মিস্টেক ছাড়া তোমাকে এভাবেই লিখতে হবে, রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার। এখানে শুধুমাত্র পিটা আপার কেস হবে। ওকে, আর এখানে ডিপার্টমেন্ট আইডি লিখবা না ডিপিটি আইডি লিখবা না ডিপার্টমেন্ট আইডি লিখবা, যেভাবে তুমি লেখো এইচটিএমএল ফাইলে তুমি ঠিক যেভাবে আইডি ক্রিয়েট করেছো, ভেরিয়েবল ক্রিয়েট করেছো ইনপুট বক্সে, তুমি এখানে সেই স্পেলিং এ লিখবে, তোমার স্বাধীনতা আছে। স্ট্রিং, এই জাভাতে কিন্তু স্ট্রিং ভেরিয়েবল ডিক্লারেশনে এসটা আপার লেটারে হয়। ঠিক আছে, স্ট্রিং ডিনেম। ওকে, শর্টকাটে লিখছি ডিনেম। ওকে, রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার। ওকে, ওখানে আমরা লিখে এসেছি কি, আমরা একটু দেখি। আমরা এইচটিএমএল ফাইলে লিখেছি দ্বিতীয় বক্সটির আইডি মানে ডিপার্টমেন্ট নেম বক্সটির আইডি লিখেছি ডিপিটি নেম। তাহলে আমাদেরকে জাভা ফাইলেও ঠিক এক্স্যাক্টলি ডিপিটি নেম লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো ডিপিটি নেম। ওকে, এই দুটো স্ট্রিং ভেরিয়েবলে আমরা এই দুটো স্ট্রিং রিসিভ করে নিলাম, যেহেতু আমরা একটা এইচটিএমএল ফাইল থেকে পোস্ট করেছিলাম। ওকে, এটা জাভা ফাইল এটাকে রিসিভ করে নিল। এই ভেরিয়েবলের ভ্যালু দুটো রিসিভ করার পরে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর কাজ শুরু হবে। ওকে, সো আমরা এখন মেইন জায়গায় যাচ্ছি। মেইন জায়গাটি হচ্ছে জাভাতে ট্রাই কেসের ব্যবহার আমরা দেখেছি। এটি খুবই কার্যকরী যখন আমরা প্রফেশনাল কোডিং করতে যাব। তা না হলে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে এরর আসছে, কম্পাইলার কি ধরনের এরর রিটার্ন করছে, এটা আমাদের জন্য খুবই অসুবিধা হবে বোঝার জন্য, মানে এটা বোধগম্য হবে না এবং তোমার অনেক কষ্ট হবে। এই জন্য তুমি এখন থেকে সব সময় ট্রাই কেস ইউজ করার চেষ্টা করবে। তাহলে কম্পাইলার যে কোনো প্রবলেম ফেস করলে তোমাকে বলে দিবে অ্যাকচুয়ালি সে কি ধরনের এরর ফেস করছে। এটা ট্রাইয়ের আমি অপশন তৈরি করলাম, এটা ক্যাচের অপশন তৈরি করলাম। ওকে, ক্যাচের অপশন তৈরি করলাম। ওকে, তারপরে এই দুটো এরিয়া তৈরি করলাম। ট্রাই করার পরে যদি কোনো কারণে ফেইলার হয় তাহলে ক্যাচ সেকশনে সে এটা বলে দিবে কি ধরনের এরর হচ্ছে। তো ক্যাচের মধ্যে ডিফল্ট ভ্যালু প্যারামিটার যেটা আমরা কোন রকম পরিবর্তন ছাড়াই দিতে পারি সেটা আমি লিখে রাখি, যে এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা এক্সেপশনটা রিসিভ করব, সেই জন্য আগে লিখতে হবে এক্সেপশন, তারপর যে ভেরিয়েবলটা রিসিভ করব সেই ভেরিয়েবলের নাম দিতে হবে ই। ওকে, তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারি আউট ডট প্রিন্ট এলএন ই, মানে ইতে যে এররটা আসছে, ই ভেরিয়েবল যেটা এররটা রিসিভ করেছে এক্সেপশন হ্যান্ডেল থেকে, যে এক্সেপশনটা সে রিসিভ করেছে সেটা আমি দেখলাম। তাহলে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ট্রাই কেন মিস করলো। ট্রাই যখন ট্রায়াল রান রেকর্ডগুলো রান করতে পারবে না তখন ক্যাচে সে এটা এরর দিবে। এটাকে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় এরর হ্যান্ডেল বলে। ওকে, আর আরেকটা কাজ করো, তোমরা ভুলে যাবা, এই যে আমরা জেএসপির জন্য যে ওপেন ট্যাগটি করেছি এটা কিন্তু ক্লোজ করে নিয়ে নিচে, এটা আমরা ক্লোজ করে রাখি। ওকে, ক্লোজ করে রাখি। সবসময় কোনো ট্যাগ ওপেন করলে সেটা একটা ক্লোজ করে রাখবে, তাহলে তোমাদের কাজের জন্য সুবিধা হবে বুঝতে। ওকে, এভাবে রেখে দিলাম। এখন আমি ট্রাই সেকশনে কাজ করব, কাজগুলো এভাবে গুছিয়ে করবো, বুঝে করবো, তাহলে তোমাদের কাজটি করতে সুবিধা হবে। এখন সবার আগে যেহেতু এটা মাল্টি প্ল্যাটফর্ম, আমরা ক্লোজ প্ল্যাটফর্মে কাজ করছি, এখানে আমাদের জাভা বসে আছে, এখানে আমাদের টমক্যাট বসে আছে, এখানে আমাদের এইচটিএমএল বসে আছে, কত কিছু বসে আছে। এই জন্য আমাদের বিভিন্ন ক্লাস, যে বিল্ট ইন ক্লাস, বিল্ট ইন লাইব্রেরি, এগুলোর ব্যাপারে কলিং এর ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। ঠিক আছে, এটি হচ্ছে ওরাকল যে আমাদের কম্পিউটার ইনস্টল করা আছে, সেই ওরাকলের ড্রাইভার, কোন ড্রাইভারটা আমরা ব্যবহার করব সেই ড্রাইভারটার নাম, সাধারণত ডিফল্ট ড্রাইভার এটি হয় যেটা আমি লিখছি। এই ড্রাইভারটি যখন আমরা জাভাতে অ্যাড করব তখন ওরাকলের সাথে জাভা প্রোগ্রামিং করা যাবে।
প্রয়োজনীয় সাপোর্ট ওরাকল আমাদেরকে দেবে। JDBC জাভা ডাটাবেস কানেক্টিভিটি মেথডে ড্রাইভার ইউজ করব, এগুলো সব ডট ডট দিয়ে লিখতে হবে। ড্রাইভারটির নাম হচ্ছে ওরাকল ড্রাইভার। ওকে, তো আপার কেস এন্ড ডি আপার কেস। ওকে, DRIVR ঠিক এইভাবে লিখতে হবে। এটি তোমাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশনও লিখতে হবে, ওয়েব অ্যাপ্লিকেশনও লিখতে হবে। মোটামুটি ভাবে সবাই এটি মুখস্থ করে ফেলতে পারো। ক্লাস ডট ফর নেম এটি লিখলে তোমাদের এরর খাবার প্রবণতা মানে এরর শো করার প্রবণতা কমে আসবে তোমাদের কোডে। ওকে, এটারও অনেক অল্টারনেটিভ আছে। এরপর একটা কানেকশন ক্লাস তোমাকে কল করতে হবে। অবজেক্টের নাম দাও, অবজেক্ট ভেরিয়েবলের নাম দাও, ধর একটা নাম দাও কানেকশন। ওকে, ইকুয়াল টু ড্রাইভার, ড্রাইভার ম্যানেজারকে কল করতে হবে এবং ড্রাইভার ম্যানেজারের আন্ডারে গেট কানেকশন ফাংশনটিকে কল করতে হবে বা মেথডটিকে কল করতে হবে, যেভাবে বলো না কেন। ওকে, এই এই অংশটুকু ক্রিটিক্যাল, বাট এই অংশটুকু যখন তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন তো তুমি এটি কপি করবা শুধু। ঠিক আছে, তোমার ডায়েরিতে লিখে রাখবা, তোমার নোটবুকে লিখে রাখবা, তুমি এইভাবে কাজ করবে যতক্ষণ পর্যন্ত তোমার জন্য নতুন একটি প্ল্যাটফর্ম তোমার সামনে না আসছে। ওকে, এটা লেখার নিয়ম এভাবে ওরাকল কর্পোরেশন এবং জাভা থেকে এভাবে ইউজ করে দেওয়া আছে যে দুটোর মধ্যে ব্রিজ তৈরি করতে গেলে তোমাকে এভাবে কানেকশন স্ট্রিং লিখতে হবে। ওকে, ওরাকল থিম, এখানে ভিডিও টেনে দেখার কোনো অপশন নাই। এখানে আমি যে কথাগুলো বলবো এবং যে এররের জন্য যে জায়গাগুলোকে টেস্ট করতে বলবো তোমাদেরকে কিন্তু এই বিষয়গুলোকে সতর্ক থাকতে হবে। ঠিক আছে, লোকাল হোস্ট, এই লোকাল হোস্টটা তুমি কখন লিখবে না, যখন তুমি প্রফেশনাল সার্ভারে তোমার ওয়েবসাইটটি হোস্ট করবে তখন কিন্তু সার্ভারের নাম লিখতে হবে। ঠিক আছে, তোমার ডোমেনের নাম লিখতে হবে। ফর এক্সাম্পল google.com অথবা রহিম.com, করিম.com, তুমি যে নামের ডোমেনটা কিনবে আর কি। 1521 ইজ এ পোর্ট নাম্বার। তুমি যখন সার্ভারে ইনস্টল করবে হোস্টিং কোম্পানি তোমাকে পোর্ট নাম্বারও বলে দিবে। ঠিক আছে, AXC টা কি, দ্যাটস ইম্পর্টেন্ট। তুমি যখন ওরাকল ইনস্টল করেছো খেয়াল করে দেখো তোমার কিন্তু একটা সার্ভিস নেম ইনস্টল হয়েছে। ঠিক আছে, এটি হচ্ছে সেটি। আমি তোমাকে এখনই এক্সি দিয়ে লগ ইন করাও দেখাচ্ছি। এটি ওরাকল ইনস্টল হওয়ার সময় সবারই এক্সপ্রেস এডিশনের ডিফল্ট ডাটাবেস সার্ভিস নেম এক্সি হয়ে থাকে, বাট অনেক অ্যাডভান্স লেভেলের মানুষেরা এটাকে চেঞ্জ করতে পারে। তো তোমাদেরকে আমি আপাতত যে গাইডলাইন দিয়েছি তোমরা এখন কোনো চেঞ্জের মধ্যে যাবে না, ডিফল্ট দিয়ে কাজ করবে। ওকে, দেখো এইখান থেকে আমি কি লিখলাম, JDBC://theme:/localhost:152.1.1521:x, এগুলো সবগুলোরই মিনিং আছে। ডাটাবেস জাভা ডাটাবেস কানেক্টিভিটি প্ল্যাটফর্ম হচ্ছে ওরাকলের সাথে, থিম হচ্ছে ওর একটা লাইব্রেরি ফাইল নাম স্টাইল। ওকে, কানেকশনের একটা স্টাইল। ওকে, এই থিমের ব্যাখ্যা কি এটা আছে, এটা আমরা থিওরি পার্টে তোমাকে ডিটেলস বোঝাবো। অল্টারনেটিভ কানেকশন স্ট্রিংও আছে। ওকে, @লোকাল হোস্ট মানে এটা আমি ব্রাউজার দিয়ে কানেক্ট করব, মানে ওয়েব হোস্টিং মডেলে আমি কোডটাকে কানেকশন করতে চাচ্ছি, নট ডিরেক্ট কানেকশন। 1521 ইজ এ পোর্ট নাম্বার, এক্সি ইজ এ ডাটাবেস সার্ভিস নেম, যে সার্ভিসটা যে নামে আমি ডাটাবেসটাকে ডাকবো আমার কম্পিউটার ইনস্টল করেছি আমি। এই কমা দেওয়ার পরে এটি হচ্ছে একটা আলাদা প্যারামিটার। এই ইনভার্টেড কমা থেকে শুরু করে ইনভার্টেড কমা একটি প্যারামিটার, তোমরা ঠিক এক্স্যাক্টলি এভাবে লিখবে। ওকে, সিস্টেম কমা আমাদের সবাই পাসওয়ার্ড দিয়েছি 12345। ওকে, এই পাসওয়ার্ডটি, তারপরে আমরা ব্র্যাকেটটি ক্লোজ করলাম, সেমিকোলন। সো এটি একটি লাইন, দেখো পুরো জিনিসটা হচ্ছে একটি লাইন, এটাকে আমরা কানেকশন স্ট্রিং বলবো। ঠিক আছে, সো এই দুটি লাইন খুবই ইম্পর্টেন্ট। যদি ভার্সনের কারণে পরিবর্তন হয়, সাধারণত 18C থেকে 21 ভার্সন পর্যন্ত এই কানেকশন স্ট্রিংটি কাজ করবে প্রপারলি, যদি না তুমি ওরাকল ইনস্টল করার সময় এই সার্ভিস নেমটি চেঞ্জ করে থাকো। এই ডাটাবেস নেম বা ডাটাবেস সার্ভিস নেম এটিও চেক করার উপায় আছে, আমি দেখিয়ে দেব। ঠিক আছে, তো সিস্টেম A12345। ওকে, তাহলে এখন আমরা যে জায়গায় আছি সেটি হচ্ছে
আমরা উপরে লিখেছি ক্লাস ফর নেম, এটা হচ্ছে আমাদের ড্রাইভারের ক্লাসটি আমরা অ্যাড করেছি, কানেকশন স্ট্রিং এর জন্য একটি লাইন তৈরি করেছি। এরপরে আমাদেরকে একটি ডিফল্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট বলে এটাকে। ওকে, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট। এসকিউএল প্রসেস করার জন্য এই প্রিপেয়ার্ড স্টেটমেন্ট কমান্ডটি তোমাকে সবসময় ব্যবহার করতে হবে। পিএস প্রিপেয়ার্ড স্টেটমেন্টের কাজ কি এটা আমরা বুঝে যাব। আপাতত তুমি দেখো পিএসসি যে আমরা অবজেক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, পিএস ইকুয়াল টু এই যে কানেকশন ভেরিয়েবলটির নাম কি বলতো, CONN। এটাকে তোমাদের মনে রাখতে হবে, CONN। দ্যাট মিনস এর উপরের লাইনে CONN এই কানেকশন ভেরিয়েবলটি কিন্তু তৈরি করেছে। ওকে, সো কানেকশন ভেরিয়েবলে ডট দিতে হবে তোমাকে এখানে। দেওয়ার পরে প্রিপেয়ার্ড স্টেটমেন্টের এখানে শুধুমাত্র আর থাকবে না, এখানে হবে প্রিপেয়ার। দেখো আগে ছিল প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, মূল ক্লাসটির নাম ছিল প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, বাট এটা হচ্ছে শুধু প্রিপেয়ার। ওকে, স্টেটমেন্টের এসটি আপার কেস হবে স্টেটমেন্ট। এখানে আমরা যে এসকিউএল এর কোড শিখলাম পার্ট 3, 4 এবং 2 তে, সেই এসকিউএল এর কোডের এক্সপেরিয়েন্সটা এখন আমাদের কাজে লাগবে। ঠিক আছে, কিরকম আমরা ওখানে লিখেছিলাম ডাটাবেজে ডাটা ইনসার্ট করার জন্য, দেখো এভাবে ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট, ঠিক এভাবেই তো আমরা লিখেছিলাম, তাই না, ভ্যালুস। এই ভ্যালুসটি সরাসরি তখন তোমার আমার দেওয়ার কোনো উপায় নেই, এই জন্য এখানে আমাদের একটা প্যারামিটার তৈরি করতে হবে। এটা হচ্ছে প্রথম ভ্যালু, এটা হচ্ছে দ্বিতীয় ভ্যালু। এই কোশ্চেন মার্ক দিয়ে আমরা বুঝাইলাম প্রথমটি হচ্ছে প্রথম ভ্যালু, দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয় ভ্যালু। ঠিক আছে, ভ্যালুজের ব্র্যাকেট ক্লোজ করলাম, ইনসার্টেড ইনভার্টেড কমা ক্লোজ করলাম, এবং এই প্রিপেয়ার স্টেটমেন্টের ব্র্যাকেটটি ক্লোজ করলাম, সেমিকোলন দিলাম। ওকে, এখন আসো আমাদের কাজ হচ্ছে এই যে দুটি প্যারামিটারে আমরা ডাটা রাখি নেই, কোথায়, এই যে ভ্যালুস কি, এখানে একটা হট চিহ্ন দিয়ে রেখেছি, এখানে একটা হট চিহ্ন দিয়ে রেখেছি, মানে এটা প্রথমটা এটা দ্বিতীয়টা, তাই না। তাহলে এখানকার লেখার নিয়ম হচ্ছে এই পিএস। পিএস কোনটা বলো তো, একটু একটু আগেই তো তুমি একটা ভেরিয়েবল তৈরি করলা পিএস। এই পিএস ডট সেট স্ট্রিং, এখানে সবকিছু তোমাকে স্ট্রিং হিসেবে বার করতে হবে। সেট স্ট্রিং, এই ওয়ান মানে হচ্ছে প্রথম ব্লকে। ওকে, কোন ভেরিয়েবলটি পার করছো, ডিআইডি, যেখানে ডিপার্টমেন্ট আইডি তুমি সেভ করেছো। কোথায় সেভ করেছো, একটু উপরে তাকিয়ে দেখো, এই যে তুমি ডিপার্টমেন্ট আইডিটা রিসিভ করেছো। ওকে, এখন এখন দেখো পরেরটার জন্য পিএস ডট সেট স্ট্রিং। ওকে, 2 নম্বর কলামের জন্য ডি নেম, এটাকে তুমি সেট করে দিলে। ওকে, এই দুটি কাজ করলে কি হলো, ইনসার্ট স্টেটমেন্টের যে ফিডিং সেটা তুমি কিন্তু দিয়ে দিলা। এখন এই পুরো কোয়ারিটা, এই ইনসার্ট কোয়ারিটা, এই পিএস এর মধ্যে যা কিছু আছে, এই 3 লাইনের মধ্যে যা কিছু আছে, এটাকে এক্সিকিউট করতে হবে সার্ভার সাইডে। ওকে, সে এক্সিকিউট করার জন্য তোমাকে লিখতে হবে পিএস ডট এক্সিকিউট কোয়ারির কিউ আপার কেস। ওকে, execute query. Okay, first bracket on, first bracket close, মেথড এভাবেই ডিক্লেয়ার করতে হয়, কল করতে হয়। ঠিক আছে, তাহলে এখন এই যে এই পর্যন্ত যে কাজ হলো, এই পর্যন্ত কাজে দিয়ে কিন্তু আমাদের ডাটাবেজে ডাটা চলে গেল। ওকে, তো এখন যে বিষয়টা হচ্ছে যে ডাটাবেজে যে ডাটা সেভ হলো, এটা একটু ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এটা প্রিন্টএলএন কমান্ড লিখতে পারি। সেটি হচ্ছে বলতে পারি ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। ঠিক আছে, জাস্ট একটা ডিসপ্লে মেসেজ দিতে পারি যাতে করে ইউজার বুঝতে পারে যে তার ডাটাগুলো সেভ হয়েছে। ওকে, আর ক্যাশ সেকশনে তো আমরা এটা লিখিয়ে রেখেছি, যদি কোনো এই ট্রাইয়ের মধ্যে কোনো একটি লাইনে কোনো গড়বড় হয়ে যায়, এরর হয়ে যায়, তাহলে কম্পাইলার ক্যাশ সেকশনের এক্সেপশনের মাধ্যমে তোমাকে বলে দিবে যে অ্যাকচুয়ালি কি ঝামেলায় তোমার কোড আছে। ওকে, এইরকম করে প্লেন কোড লেখার চেষ্টা করবে, তাহলে তুমি নিজেও কখনো ঝামেলায় জড়াবে না। ঠিক আছে, যখন অ্যাডভান্স লেভেলে চলে যাবা, যখন তোমার অনেক এক্সপিরিয়েন্স হবে, তখন তুমি অনেক মডার্ন এডিটর, মডার্ন ব্রাউজার যত কিছু আছে পৃথিবীতে ইউজ করতে পারো এবং কমপ্লেক্স ডিজাইন করতে পারো। প্রথমে কাজ শেখার জন্য সিম্পল ডিজাইন করবে। তো এখন এই জেএসপি ফাইলটি মোটামুটি আমাদের জন্য কাজ করার জন্য উপযুক্ত হলো, রেডি হলো। তো এটিকে ফাইলটিকে সেভ করি, সেভ। ওকে, এখন আমরা আমাদের ব্রাউজারের কাছে যাব। আমরা জানি যে কিভাবে আমরা এটা কল করি, আমরা জানি লোকাল হোস্টের মধ্যে
colon 8080 ফোল্ডারের মধ্যে আমাদের অ্যাটেন্ডেন্স নামে একটি ফোল্ডার আছে, যে অ্যাটেন্ডেন্স ফোল্ডারের মধ্যে আমরা ডিপার্টমেন্ট .html নামে আমাদের একটা ফাইল আছে, যে ফাইলটিকে আমরা ফ্রন্ট এন্ড ভাবছি। ওকে, সো এই যে ফাইলটি আমাদের সামনে ওপেন হয়ে আছে। ওকে, এখন আমরা ডিপার্টমেন্ট আইডি এখানে দিতে চাচ্ছি সিএসি। ওকে, ডিপার্টমেন্ট নেম হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, আমি এটা নাম দিলাম। এখন আমরা প্রথম যে অপারেশনটি যেতে চাচ্ছি, ইনসার্ট করতে চাচ্ছি। সো ইনসার্ট করলে দেখো আমাদের এই পেজটি ওপেন হয়েছে, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। ওকে, কিন্তু এখান থেকে আমরা ব্যাক করার কোনো জায়গা পাচ্ছি না। সো ব্যাক করার জায়গাটা পেলে ভালো হতো। আমরা একটু দেখি যে আমাদের department.jsp ফাইলটিতে ব্যাক করার জায়গাটি কেন কাজ করলো না। ঠিক আছে, দেখো আমরা এখানে লিখেছিলাম বডি ট্যাগের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ হাইপার রেফারেন্সে department.html, কিন্তু অ্যাঙ্কর ট্যাগের আমরা কোনো ক্যাপশন দেইনি। ওকে, এই দুই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আমাদেরকে ডিসপ্লেটা আমরা দেইনি। সেখানে আমরা দিতে পারি এরকম ইনসার্ট এগেইন, তাহলে সে এখানে ক্লিক করলে আবার এই department.html ফাইলে ফিরে যাবে। ওকে, ফাইলটি সেভ করলাম। ওকে, এখন আমরা এটিকে রিলোড দিই। রিলোড দিলে এখানে একটা এরর আসবে, কারণ এভাবে রিলোড দেওয়ার কোনো সিস্টেম নাই, কারণ এটা তো সার্ভার সাইড স্ক্রিপ্টিং। ঠিক আছে, কিন্তু ওই যে ইনসার্ট এগেইন শব্দটা এসেছে, তুমি এখানে ক্লিক করো, দেখো এখানে চলে আসছে। সো আমরা একটি ফ্রেশ ফাইল আবার এন্ট্রি করি, ডিপার্টমেন্ট আইডি বিবিএ। ওকে, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা লিখলাম। ওকে, ইনসার্ট করি, দেখো ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। ওকে, ইনসার্ট এগেইন, এখন এটা ইউজার ফ্রেন্ডলি হয়েছে। আমরা ইনসার্ট এগেইন এ ক্লিক করলাম, সেটা এখানে চলে আসলো। সো আমি আবার এন্ট্রি করতে পারি, আবার এন্ট্রি করি। যেমন ধরো আরেকটা প্রোগ্রামের নাম এন্ট্রি করি, ডিপার্টমেন্ট আইডি ইএনজি। ওকে, ওকে, ডিপার্টমেন্ট নেম আমরা লিখলাম বিএ ইন ইংলিশ। এখন আমরা একটি জিনিস লক্ষ্য করেছি যে আমাদের জেএসপি ফাইলে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি এই কথাটার সাথে এই হাইপারলিংকটা উঠে আসে। তাহলে আমরা এই হাইপারলিংকটার উপরে ঠিক এই ইনসার্ট এগেইন এই যে হাইপারলিংকটা তৈরি করেছি তার উপরে একটা ব্রেক ট্যাগ দিতে পারি, ব্রেক। সো ব্রেক ট্যাগের কাজ হচ্ছে সে একটা স্পেস তৈরি করবে, লাইন তৈরি করবে, মানে নিউ লাইন ক্রিয়েট করবে। ফাইল সেভ করলাম। ওকে, এখন এইচটিএমএল এর ফাইলটি ইনসার্ট করলাম। দেখো এবার ইনসার্ট এগেইন শব্দটা ওয়ার্ডটা নিচে চলে এসেছে, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি ইনসার্ট এগেইন। সো এখানে চলে আসলাম। কোশ্চেন হচ্ছে আমরা এইচটিএমএল ফ্রন্ট এন্ড থেকে জাভাকে ব্যবহার করে ডাটাবেজে পাঠিয়ে দিলাম, তো ডাটা কি আসলে ডাটাবেজে গেল? আমাদের এটা চেক করা উচিত। সো আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে, ধরো আমি একদম সার্চ করে নতুন করে এসকিউএল প্লাস ওপেন করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। এসকিউএল প্লাস, ওকে, সিস্টেম A1234 পাসওয়ার্ড। সো সাকসেসফুলি লগ ইন করেছে। এখন দেখো আমাদের টেবিলটি ছিল ডেস্ক ডিপার্টমেন্ট। আমি একটু স্ট্রাকচারটা দেখি। হ্যাঁ, আমরা তো এই টেবিলেই পাঠিয়েছি, কারণ আমাদের টেবিলেরও দুটি কলাম ছিল, সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট। দেখো আমরা যে ডাটাগুলো ইনসার্ট করেছি সেই ডাটাগুলো এখানে এসেছে, কিন্তু এখানে সিএসিটা একটা লোয়ার কেজে ইনসার্ট হয়েছে, দেখতে খারাপ লাগছে। আমরা একটা কাজ করি, এটাকে আপডেট করে ফেলি। ওকে, দেখো আমরা এখানেও আপডেট করতে পারি, মানে আমাদের সবকিছু যে ফ্রন্ট এন্ড থেকে করতে হবে তা কিন্তু না। ফ্রন্ট এন্ড থেকে কারা করবে? ইউজাররা কাজ করবে। এই প্রোডাক্টটি ব্যবহার করবে ইউজাররা, ইঞ্জিনিয়াররা তো ব্যবহার করবে না। স্যার, ইউ আর এ প্রোগ্রামার, তুমি তো তোমার প্রোগ্রামিং কলা কৌশল তুমি সরাসরি কনসোলেও লিখতে পারো। ঠিক আছে, যেহেতু আমরা এটা ভুল করে লোয়ার কেস ইনসার্ট করে ফেলেছি, দেখতে খারাপ লাগছে, আমি এখানে আপডেট করে ফেলি। আপডেট কোন টেবিল? ডিপার্টমেন্ট টেবিল। ওকে, আপডেট ডিপার্টমেন্ট টেবিল, সেট dpt_id ইকুয়াল টু ক্যাপিটাল সিএসি, ফায়ার যেখানে dpt_id ইকুয়াল টু আছে ছোট হাতের সিএসি, লোয়ার কেস সিএসি। ওকে, কমিট, আপডেট হয়েছে।
এখন যে আপডেট হয়েছে তার প্রমাণ কি, আমি আবার সিলেক্ট কমান্ডটি লিখলাম, লেখার পরে এন্টার দিলাম, দেখো সুন্দরভাবে আছে। তাহলে এই বিষয়টি কি হলো, বিষয়টি হলো যে আমি আমার লোকাল হোস্ট থেকে ডাটা এইচটিএমএল ফাইল থেকে জাভা জেএসপি ব্যবহার করে আমি সার্ভারে ডাটা পাঠাতে পারি, ওরাকল সার্ভারে ডাটা পাঠাতে পারি। এখন একটি বিষয় তোমাদেরকে বলি, সেটি হচ্ছে যে এই যে এখানে এই যে বলেছিলাম যেটি তুমি যে ওরাকলটি ইনস্টল করেছো, এটি তার সার্ভিস নেম কিংবা ডাটাবেস নেম, এইটা তুমি কিভাবে বুঝবা? দেখো, তুমি যখন এভাবে কানেক্ট কমান্ডটা লিখবা, কানেক্ট সিস্টেম বাই 1A12345, এভাবেও কিন্তু তুমি কানেক্ট করতে পারো, মানে লগ ইন করতে পারো। কানেক্ট সিস্টেম, এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে তোমার পাসওয়ার্ড, ওকে, @ এই চিহ্নটা দেওয়ার পরে তুমি সার্ভিস নেমটি লিখতে পারো, এন্টার দাও, দেখো কানেক্টেড হয়েছে। যদি এইভাবে তোমার কম্পিউটারে কানেক্টেড না হয়, তাহলে তুমি বুঝবা যে তোমার কম্পিউটারে ডাটাবেস সার্ভিসটি রিফ্রেশ হচ্ছে না। দ্যাট মিনস লোকাল কম্পিউটারে কাজ করছে, তুমি সিস্টেম দিয়ে লগ ইন করার পর টেবিল তৈরি করতে পারছো, প্র্যাকটিস করতে পারছো, কিন্তু তোমার নেটওয়ার্ক মোডটা, লিসেনার মোডটা কাজ করছে না। এই লিসেনার মোড কাজ না করলে অন্য কম্পিউটার থেকে তোমার কম্পিউটারে প্রবেশ করতে পারবে না, তোমার ইউজারগুলো তাদের কম্পিউটার থেকে তোমার ওয়েব সার্ভার ব্যবহার করতে পারবে না। সো এটা একটা নেটওয়ার্কিং মোড, ওকে। আমরা অ্যাডভান্স লেভেলের টিউটরে কিংবা থিওরিটিক্যাল টিউটরে এই বিষয়গুলো কিন্তু আছে, তোমরা সেখানে স্টাডি করে নিও। বাট এখনকার এই প্রজেক্টের কাজ হচ্ছে, তুমি যদি কোনো কারণে তোমার জেএসপি ফাইল এরর দেয়, এই তুমি যদি এক্সেপশন সেকশনে চলে আসো, এখানে চলে আসো, যদি ড্রাইভার এরর দেয়, কানেকশন এরর দেয়, তাহলে তুমি এটি তোমাকে চেক করে দেখতে হবে যে তুমি এইভাবে কানেক্ট হতে পারো কিনা। যদি এইভাবে কানেক্ট হতে পারো, তাহলে এই রিলেটেড কোনো এরর না, ঠিক আছে। সাধারণত আমরা যেভাবে ভিডিওগুলো তৈরি করেছি, ঠিক এক্স্যাক্টলি ওইভাবে ড্রাইভার সেট আপ করা থাকলে, জার ফাইলগুলো দেওয়া থাকলে, টমক্যাটের মধ্যে ডাউনলোড করে প্রপার ভার্সনগুলো দেওয়া থাকলে, টমক্যাট রানিং থাকলে এবং ওরাকল প্রপারলি ইনস্টল করা থাকলে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে তোমাদের জন্য হচ্ছে এই সোর্স কোডটি অনেক ইম্পর্টেন্ট। এটি হচ্ছে টোটাল department.jsp ফাইলের সোর্স কোড, ওকে, এবং এটি হচ্ছে তোমাদের department.html ফাইলের সোর্স কোড। এই ফাইলের সোর্স কোডে এখন আবার একটু পরিবর্তন আসবে, কারণ হচ্ছে কি আমরা সার্চ বাটনে ক্লিক করলে সার্চের কাজ হবে, আপডেট বাটনে ক্লিক করলে আপডেটের কাজ হবে, ডিলিট বাটনে ক্লিক করলে ডাটাবেসের ডিলিটের কাজ হবে। আমরা কিন্তু আমাদের ইউজাররা যারা আমাদের সফটওয়্যার ব্যবহার করবে, তারা কিন্তু এই এসকিউএল প্লাস উইন্ডো চিনবে না, তারা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু তাদের কাছে থাকবে না, তারা সবসময় তাদের সফটওয়্যারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে তারা কাজ করবে। তো এই ভিডিওর এই কাজটি তোমরা শেষ করে ফেলো, এর পরের ভিডিওতে তোমরা সার্চ, আপডেট এবং ডিলিট এই তিনটির কাজ পাবে, এবং এই তিনটি কাজ, এই চারটি কাজ যদি করতে পারো, তাহলে আমাদের এই প্রজেক্টের যে 5টি টেবিল আছে, সেই 5টি টেবিলের কাজ একসাথে করা সম্ভব হবে। এরপরে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব।